আসলে এই বাড়িতে এরকম বারবারই কিন্তু এরকম কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। বোন আসার পরে ভাই বোনের যে সম্পর্ক, ভাই বোনের যে আসলে কিরকম মায়ের সম্পর্ক, সেটি আসলে ভাই বোনই ভাই বোনের প্রতি, বোন ভাইয়ের প্রতি অনুভব করতে পারে। এটা আসলে বলে বোঝানো যাবে না। আসার পর থেকেই সবসময় আলফাকে নিয়ে, রায়হানের বোনকে নিয়ে আসে। যাই হোক, আমরা একটু পরে কথা বলবো বোন আপনার সাথে, রুবা আপনার সাথে। আমরা একটু কথা বলতে চাই আমাদের এই যে মামলার যে হাইকোর্টের দুইজন আইনজীবী যারা একটু আমাদের সঙ্গে এই মুহূর্তে এসেছেন, আমরা একটু কথা বলতে চাই। ব্যারিস্টার ফয়েজ আছেন আমার সঙ্গে এবং ব্যারিস্টার মুইন। আমরা একটু কথা শুনতে চাই আসলে ব্যারিস্টার ফয়েজ, আমাদের যে এই যে পিবিআই তদন্ত করছে, পিবিআই তদন্তের চলাকালীন অবস্থায় এবং আপনাদের মোটামুটি আমরা একটু পর্যবেক্ষণটা আপনাদের শুনতে চাই, আসলে কি এটির আসলে এখন পর্যায়ে আছে। ধন্যবাদ। এখানে এই মুহূর্তে পিবিআই তদন্ত করছে মামলাটা। এখানে দুটো আইন স্পেসিফিক রেফার করা হয়েছে এফআইআরে। একটা হচ্ছে হেফাজতে মৃত্যু নিবারণ আইন, আমরা যেটা জানি, আর একটা হচ্ছে পেনাল কোডের 300। এখন হেফাজতে মৃত্যু নিবারণ আইন মানে পুলিশ কাস্টোডিয়াল ডেথ সংক্রান্ত আইন, সেখানে তদন্তের সময়সীমা দেওয়া হচ্ছে 90 ওয়ার্কিং ডে, 90 কার্য দিবস। সেই 90 কার্য দিবস ইতিমধ্যে পার হয়ে গেছে। আমরা অনারেবল হাইকোর্ট ডিভিশনের বিষয়টি উপস্থাপন করেছিলাম। পরবর্তীতে খবর নিয়ে জানা গেল যে তদন্ত পিবিআই আরো 1 মাস টাইম এক্সটেনশন নিয়েছেন। তো সেই হিসেবে হাইকোর্ট ডিভিশন এটাকে আগামী 31শে মার্চ পর্যন্ত এটা মুলতবি রেখেছে পিটিশনের শুনানিটা। তো যেহেতু তদন্তের পিবিআই সিলেটের যারা ইনচার্জ আছেন ওনারা বলছেন যে ওদের আরো তদন্তের স্বার্থেই সময়টা বাড়ানো দরকার। রায়হানের পরিবার থেকে ওনারা যোগাযোগ করেছেন। যোগাযোগ করার পরে এখানে গত 19শে ফেব্রুয়ারির একটা সিলেটের দৈনিকে এসেছে, সিলেটের ডাকে এসেছে যে নোমানের সংশ্লিষ্টতা খুঁজে দেখা হচ্ছে। দুটো পয়েন্টে এখানে হেডলাইন এসেছে যে পিবিআই আরো 1 মাস সময় টাইম এক্সটেনশন করেছেন। আরো 1 মাস বলতে 30 কার্য দিবস, সেই হিসেবে 30 দিনের কিন্তু বেশি চলে যাবে। আমরা এতদিনগুলো ওয়েট করতে হবে। আর সেখানে আরেকটা রিপোর্ট এসেছে নোমানের সংশ্লিষ্টতা বলতে সেখানে বলা হচ্ছে যিনি আলামত সরিয়ে ফেলেছেন, একজন নোমান নামে কোনো এক ব্যক্তি। তো যিনি আলামত সরিয়ে ফেলেছেন এটা অত্যন্ত ভিন্ন কাজ করেছেন এবং আমরা আশা করব পিবিআই তদন্তকারী কর্মকর্তা যারা আছেন ওনারা অত্যন্ত যত্নের সাথে, অত্যন্ত দক্ষতার সাথে, প্রফেশনালি ব্যাপারটাকে ডিল করবেন যাতে প্রকৃত অপরাধী বেরিয়ে আসে। আমরা দেখেছি যে এসআই আকবর অ্যারেস্ট হওয়ার পরে উনি সাক্ষাৎকারে বলেছেন, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, যে ওনাকে কারাগারে বলেছে যে আপাতত চলে যাও, পরে চলে আসো। তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা জয়েন্ট লায়াবিলিটি আছে, মানে এটা এসআই আকবর একা করেন নাই, এখানে হয়তো একটা টিম কাজ করেছে। কারণ এসআই আকবর বলেছেন যে আপাতত চলে যাও, উনি ছিলেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ। আবার আরেক পুলিশ কনস্টেবলের মোবাইল নাম্বারতে কল করে টাকা চাওয়া হয়েছে। এখন এইদিকে এসআই আকবর ইনচার্জে কল আসছে তৌহিদের ফোন থেকে, আবার টাকা নিয়ে যখন দেখা করতে গেছেন ওনাদের পরিবার, তখন আবার আরেকজন আশিক আলাহি বা এরকম কারোর সাথে আলাপ হয়েছে। আবার ডেড বডির সামনে পুলিশের অন্য একজন পদস্থ কর্মকর্তা বা কেউ একজন ইনচার্জে উনি কথা বলেন। তার মানে বোঝাই যাচ্ছে যে দিস ইজ এ জয়েন্ট লায়াবিলিটি এবং এটা কেউ একা এই দায় এড়াতে পারেন না। এটা 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 এই জন্য আমরা আশা করব যারা অত্যন্ত প্রফেশনালি ব্যাপারটাকে ডিল করবেন, যেটা প্রকৃত অপরাধী বেরিয়ে আসে। ধন্যবাদ ব্যারিস্টার ফয়েজউদ্দিন আহমদ এবং সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী। আমরা একটু কথা বলছি ব্যারিস্টার এম এ ফজল চৌধুরী। তারা দুইজনেই আসলে শুরু থেকে এই যে রায়হান হত্যাকাণ্ড নিয়ে কিন্তু তারা তাদের পক্ষ থেকে এই সিলেটের মানুষ হিসেবে তারা কিন্তু নিজেরা আন্তরিকভাবে কাজ করছেন। আমরা একটু শুনতে চাই মিস্টার এম এ ফজল চৌধুরী আপনার কাছে যদি আমাদেরকে সুযোগ দিতেন। ধন্যবাদ আজকে এই সাক্ষাৎকারের জন্য। আপনারা অনেক কষ্ট করে মৃত রায়হানের বাড়িতে এসেছেন এবং রায়হানের বোন যিনি লন্ডন থেকে এসেছেন ওনার সাক্ষাৎকারও নিয়েছেন এবং আমাদেরকেও যে কথা বলার সুযোগ দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি জানতে চাচ্ছিলাম আসলে যে এই যে মামলা যেটি বললেন আপনাদের ব্যারিস্টার ফয়েজ, আপনি নিজে তো ট্রায়ালের এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন, আপনার ফাইন্ডিংস থেকে কি আসলে একটু যদি বলতেন। আসলে এই মামলাটা রুজু হওয়ার পর থেকেই পিবিআই কাছে যখন এই তদন্তটা হস্তান্তর হলো,
আমরা তো আসলে তদন্তকালীন সময়ে কোনো আইনজীবী কিংবা এমনকি কেউই কোনো কথা বা কোনো মন্তব্য কোনো কিছু করতে পারেন না। এই ধরনের কোনো কিছু করা মানেই হলো তদন্তে হস্তক্ষেপ করা। এই কারণে আমরা তদন্তের বিষয়ে কোনো কিছু মন্তব্য করব না। তবে আমাদের কথা হবে, আমাদের দাবি হবে যে আমরা পত্রপত্রিকায় দেখেছি বা রায়হানের যারা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বা ঘটনার পরপরই যারা এই ঘটনার সাথে রায়হানের জানাজায় গিয়েছেন, রায়হানের লাশ নিয়েছেন, সুরতাল রিপোর্টে যারা ছিলেন ওনাদের সাথে আমাদের কথা হয়েছে বা ওনাদের বক্তব্যটা আমরা শুনেছি। আমাদের দাবি হচ্ছে, আমরা আশা করব একজন সুনাগরিক হিসাবে যে মামলাটার সুষ্ঠুভাবে তদন্ত হবে এবং তদন্ত শেষে পুলিশ একটা সুন্দর এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা তদন্তের রিপোর্ট আদালতে উপস্থাপন করবে। ধন্যবাদ জনাব ফয়েজ, মিস্টার ফজল চৌধুরী। ফজল এবং ফয়েজ আপনাদের দুজন ডাবল একটু মিক্স হয়ে যাচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু কথা বলবো আসলে মায়ের সাথে এবং আপনাদের তারা আছে আমরা জানি। আপনাদেরকে বিদায় দিচ্ছি। আপনারা আমাদেরকে অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন এবং এই রায়হান হত্যাকাণ্ড নিয়ে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আমরা দেখেছি আপনাদের যে আন্তরিকতা, আপনি সব গণমাধ্যমেরও কিন্তু আপনারা যেসব এভিডেন্সের সাথে সম্পৃক্ত সেগুলো আপনারা করছেন। এই যে আন্তরিকতা, এটি আমরা আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ এই মামলা আসলে সিলেটের মানুষের একটি বলা যায় যে আবেগের একটি মামলা হয়ে গেছে। সবাই কিন্তু এটি অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা যখনই কোনো আসলে অনেক সময় আমরা দেখা যায় যে আমাদের ব্যস্ততার কারণে আমরা অনেক সময় এটির আপডেট দিতে পারি না। আমাদেরকে কিন্তু আমাদের ইনবক্সে মানুষ নক করেন, ফোন করেন, ভাই আপনি রায়হানের কোনো আপডেট দেন না। কিন্তু এই যে মায়া, এটির সাথে আপনারাও কিন্তু, আপনাদেরও দোয়া থাকবে, আপনাদেরও কিন্তু সহযোগিতাও থাকবে। ধন্যবাদ। জি, আমরা একটু বলতে চাই যেটি সিলেটের ডাকে যেটি কাউসার চৌধুরী একটি রিপোর্ট করেছেন 19 ফেব্রুয়ারি। এখানে তিনি সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার এবং সিলেট প্রেস ক্লাবের তিনি কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী লিখেছেন এখানে যে পিবিআই এসপি জানিয়েছেন তদন্ত শেষ পর্যায়ে এবং আলামত নষ্টকারী নুমানের সংশ্লিষ্টতা খোঁজা হচ্ছে। পাশাপাশি এখানে আরো উল্লেখ করা হয়েছে যে হত্যা মামলার তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই কে আরো 30 কার্য দিবস সময় দিয়েছেন আদালত। এখানে আরো উল্লেখ করা হয়েছে হত্যাকাণ্ডের আলামত নষ্টকারী কোম্পানিগঞ্জের সাংবাদিক আব্দুল্লাহ আল নুমানের সংশ্লিষ্টতা এখনো খোঁজা হচ্ছে। পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান তিনি সিলেটের ডাককে জানিয়েছেন বর্ধিত সময়ের মধ্যেই রায়হান হত্যা মামলার অভিযোগপত্র অর্থাৎ চার্জশিট আদালতে জমা দেওয়া হবে, এজন্য প্রস্তুতিও চলছে। আমরাও সেটি মনে করি সময় নিয়ে খুব যাতে একদম চুলচেরা বিশ্লেষণ করে কোনো ধরনের যাতে এখানে কোনো ফাঁকফোকর না থাকে, এই ফাঁকফোকর দিয়ে যাতে আমাদের এই ঘটনার সাথে যারা মূল অভিযুক্ত বা মূল দোষী তারা যাতে বেরিয়ে না যেতে পারে সেটি আমরা প্রত্যাশা করি। পিবিআই অনেক আমরা আশা করছি যে তারা যে 1 মাস সময় নিয়েছেন সেই 1 মাসের মধ্যেই সেই তদন্তের যে চার্জশিটটি জমা দেবেন। ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটু চলে যেতে চাই আসলে একটু বোনের কাছে একটু যেতে চাই আবারও আসলে এই জি বোনের কাছে একটু যেতে চাই যে বোন আপনি এসেছেন আসলে প্রবাস থেকে, শুধু দেশ না প্রবাসেও কিন্তু আপনি ইংল্যান্ডে ছিলেন। একটু শুনতে চাই আসলে ইংল্যান্ডের মানুষ আপনাকে অনেক ফোন করেছেন, গণমাধ্যম কর্মীরা আপনাকে সহযোগিতা করেছেন, এই সব কথা একটু শুনতে চাই। পাশাপাশি শুনতে চাই আসলে আপনার চাওয়াটা এখন কি, প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন একটু ক্লোজ করে প্রবাসী আসলে আমার ফ্রেন্ড, আমার আত্মীয় স্বজন বা আমার খালাতো ভাই দুজন আছেন, তারপরে অনেক নিউজ চ্যানেল বা লাইভ প্রোগ্রাম তাই সবে আমার কাউন্সিলর, তারপরে যারা এমপি সবে আমার খুব সহযোগিতা করছেন আমার বাড়িটা আমার, তারপরে সবে আমার করোয়া সবে দেখেন দেখা গেছেন আমারে, তারপর তান্তানোর তরফ থেকে আমার খুব বেশি সাপোর্ট করছেন। আমি আসলে কোনো সময় চিন্তাও করছি না যে আমার বাইর লাগি মানুষের অত মায়া, সভ্যতার অত মায়া মানুষের, আর আমরা রেজে অত মানে সাপোর্ট করবা তাই আমি আসলে তান্তানকে থ্যাংক ইউ দিয়া ছোট করতে চাই না। তান্তান থ্যাংক ইউ থেকে আরো অনেক বড় জিনিস আমরা তান্তানোর লাগে দোয়া করি সবসময়, আমি সবসময় সবার লাগে দোয়া করি। সিলেটের কিন্তু প্রত্যেকটা পাড়া মহল্লা যত মিছিল আমরা বিভিন্ন জায়গায় গেছি, তারাও কিন্তু সব স্তরের মানুষ, মানে যে যে স্তর, কোনো বয়স, কোনো মানে কোনো কেউ কিছু চিন্তা করছেন না। আমরা ফ্যামিলি যদি তান্তানটা থ্যাংক ইউ হয় মানে এটা কম হইব। আমরা তান্তানোর লাগে ওখান করতাম, প্রতি অক্ত নামাজ প্রতি অক্ত তান্তানোর লাগে আমরা দোয়া করতাম, দোয়ার মাধ্যমে
মানে টানটানটা রাখতাম সবসময় তাই না আমরা সবসময় আমার আলফাটার লাগে আমার বাইজেটার লাগে আমার বাই লাগে সবসময় দোয়া করতাম আমরা যাতে মানে সুস্থ বিচারটা পাই তারপরে আমার বাইকের আল্লাহ জান্নাতবাসী বানাইতা ওটা আপনারা সবসময় দোয়ার মাধ্যমে রাখবা আমার একটা অনুরোধ আর চার্জশিটটা যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার বড় চাচা আমরা থাকতে দিলে আমরা লাগে খুব ভালো হইব কারণ দেখা যায় যে আমরা সবসময় আওয়াটা আমরা লাগে অনেক হেসেল হয়ে যায় অনেক বাচ্চা তো আওয়া লাগে ফ্যামিলিতে তো আমি আইসি আমার বড় মেয়েটারে তো আইসি দেখো আমার কোনো অপশন নাই আমার আওয়াও লাগবে যার কারণে কিন্তু আমার বাচ্চাটা একলা তাই খুব কষ্ট আসছিল আমি চালাই আপনার লগে একটু মাতবো আমি আম্মার লগে রেহানা আম্মার লগে একটু মাততাম সেটা আসলে আমরা সবসময় কিন্তু আলফারে দেখি আর রুবা ভাইও কিন্তু বিভিন্ন সময় তাই কিন্তু ভয়েস রেস করছে ইংল্যান্ডের অনেক মানুষের ভয়েস রেস করছেন তাই তো এগুলো একটা বিরাট একটা রোল প্লে করছেন শুরু থেকে আর আমরা একটু জানতাম সেটা আসলে আপনার বৌমার কিতা অবস্থা আসলে এখন তান আসলে তান তো অনেক কম বয়স তান হাজবেন্ডে আর আইছেন তান তো আর কোনো সময় আমরা গণমাধ্যমের লোকে আইছি না তান কথা আপনারা জিজ্ঞাসি না খুব স্বাভাবিক এই সময় কোয়া ঠিকও নাই কিন্তু এখন কিতা অবস্থা আছে সবটা মিলাই আর কি তান সম্পর্কে যদি একটু কইতা আর দেখো যে 20 বয়স মানুষের বিবাহ কিন্তু তাহলে আমরা 19 বছর বিবাহ করে আনছি মাত্র 1 বছর 4 মাস তাই সংসার করছো এই সংসার জীবনে মানুষের তো 80 খেলিয়েও যায় কিন্তু 80 খেলার মাঝে যায় তখন তো আর সংসার আরম্ভ হয় না তার বাদেও ওনারা যে সংসার আরম্ভ করছেন আল্লাহর হুকুমে একটা আমার নাতনি পাইছি নাতনির মাত্র 2 মাসের মাথা আমার ছেলেটা দুনিয়া ছাড়িয়ে গেছে বেচারি বাচ্চা সামলাইতো না তার স্বামীর সোহাগ বুঝতো তার বাদেও তো যতটুকু সময় পাইছে এই সময়টুকু তো তার লাগে মনে হচ্ছে না যে হে তো মনে করছে যে সারা লাইফে তো তার সাথে কাটাই তখন এই 2 মাস শুধু বাচ্চার সাথে কাটাইছে বেশি স্বামীরও সময় দিছে তার বাদে তো সেই রকম সময় দিছে না কিন্তু এখন এইটা নিয়ে বেশি খুব চিন্তিত এবং খুব অসুস্থতা ভোগ করতেছে যে আমি তো জানতাম যে সারা লাইফে কাটাই মুহূর্তে এইরকম মানে সহযোগিতা করছি না সেই রকম সুযোগ পাইছি না বাচ্চা মাঝখানে আইলো আমরা ওর লাগে মানে এখন আরো বেশি টেনশন ফিল করতেছেন যে আমি ভাই যাওয়ার সময় ভাইলাম না ও তাহলেও বেশি টেনশন হল আর তাছাড়া যে আমরা মাছ থাকি যে রাখান যে আমরা মাছ থাকি যাইব কি আমরা কোনোদিনও বুঝতাম পারছি না আমি আজ থেকে 2 দিন আগে আমি একটা বাসায় গেছি বেচারি পিঠা বেছে ও বেচারির কাছ থেকে পিঠা কিনে গেছি বেচারি কিন্তু চিনতো না আমি রায়হানের আম্মা তখন আমার হল আপনারা অন্যতা হল না আমি আইসন পিঠা না ওখানে একটা ছেলে মারা গেছে রায়হান নাম আমি মিছিল মিটিং করছি এই রায়হানে পিঠা বেছে বাবা পিঠা বেছে তো ওই মহিলা গেছে আমি গেছি বাবা পিঠা আনা আমার মেয়ের লাইগা তখন ওই মহিলাটা গো আপনার বাড়ি কইব আমি আমার বাসা তো ওখানে ও তখন থেকে দূর থেকে আপনি পিঠা দিতা ওখানে একটা ছেলে গো মারা গেছে রায়হান নাম আমরা তার জন্য অনেক মিছিল মিটিং করছি অনেক মানববন্ধন করছি এই রায়হানে করোনার সময় গো মাই আমার 200 টাকা দিচ্ছে আমি বলছিলাম রে বাবা পিঠার ব্যবসা আমি আরো বাড়াইলাম ওদের যদি পয়সা পাইতাম তখন হে গো মাই আমার 200 টাকা দিচ্ছে আল্লাহ তার বালাই করুক দেখেন পিঠা বেশি সে কিন্তু আমাদের আত্মীয় না স্বজন না সেও ওই কথা বলতেছে যে এমন একটা মানুষ এই মানুষটারে যখন তারা 4-5 মিলিয়া মারলো তখন তারা একবারও মনে হইল না যে এরকম আমরারও বাচ্চা আছে বা আমরাও এরকম কোনো না কোনো মায়ের সন্তান তো আসিলাম তারপরে এই যে সারা রাত আমার বাচ্চা খান দিছিল আমি সুরও না আমি ডাকাইতো না আমার বাচ্চাও অপেক্ষা করে আমার মাও অপেক্ষা করে আমার মা যখন আমার ফোন দিছিল টেকার লাইগা তখন তারাও কইছে আমার আম্মার একটা ফোন দিছি টেকার লাইগা আমার আম্মার টেকা লইয়া আইবো আমারে তোমরা মারিও না তোমরা যত টেকা চাও আমার আম্মাই আমারে দিতে পারবো আমার আম্মা তোমরা প্রয়োজনে বকশিস দিব তোমরা আমারে মারিও না ওই খুব কাঁদতেছে লাশ মুহূর্তে আমার বাচ্চা বুঝছে আমি তোমাদের কাছে আমি প্রাণ ভিক্ষা যাচ্ছি আমি তোমাদেরকে টাকাও দেব আমি তোমাদের কাছে প্রাণ ভিক্ষা যাচ্ছি কিন্তু এই জানুয়ারি আমার বাচ্চাকে প্রাণ ভিক্ষাও দেয় না
লাস্ট মুহূর্তে আপনারা দেখেন এই আমার ছেলেটাকে যে একজন মানুষকে রাগ করে মারলে হয়তো দু একটা মেরে তারপর ছেড়ে দেয়, কিংবা অপেক্ষা করতো পয়সা নিয়ে যাওয়ার জন্য, পয়সা পেলে না ছেড়ে দিত। আর না তারা আমার বাচ্চার একটা হাত না কেটে রাখে দিত, আমি পঙ্গু অবস্থায় আমার বাচ্চাকে বহন করতাম। কিন্তু তারা এই বাড়িতে যে মারলো তারা, সেটা তো আমার মনে হইব এটা কিন্তু রাগের মাথায় মারি না, এটা নিশ্চয়ই কোনো একটা প্লেন প্রোগ্রাম করে মারছে, তা নইলে। আমি একটু জিনিস কইতাম চাইলাম আপনার এই যে সিলেটর আমরা দেখছি যে এখন যে পুলিশ কমিশনার আইছেন তাই না হওয়ার পর থেকে কিন্তু একটু চেঞ্জ আইছে, তাই আপনাকে নিজেও আইছেন, প্লাস এখন আপনারা যেটা বলছেন যে সাক্ষীনে হয়েছে না অমুক করছে ইঞ্জি ড্রাইভার বাড়ানো তাই কিন্তু মেনশন করছেন যে আমি জানছি, পরে তাই নির্দেশনাও দিয়েছেন, তো তারপরে তো আপনারা একটু আশাবাদ দিয়েছেন। আমরা এখন আশাবাদী হয়েছি এইটুকু, আমাদের নতুন পুলিশ কমিশনার এসেছেন, আমার বাসায় 2 বার এসেছে, উনি নিজে এসে বলছেন যে সরি মা, আমি আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাদের পুলিশ বাড়িতে এরকম কোনোদিন হয় নাই, আপনার ছেলের বেলায় হয়েছে, আমিও আপনার একজন ছেলে, কিন্তু আমি এটা চেষ্টা করবো সত্য ঘটনা উদ্ঘাটন করার জন্য এবং আপনারা যাতে ন্যায় বিচার পান এর জন্য আমরা যতটুকু চেষ্টা করার করব। এবং উনি এই যে আব্দুল মুমিন খান, উনি পররাষ্ট্রমন্ত্রী, উনি এসেছিলেন, উনিও আমাকে বলেছেন আপনি নিশ্চিন্ত থাকে, আপনি সুবিচার পাবে, আমরা আপনাকে সহযোগিতা করব। এই অপেক্ষায় আমি বসে আছি। কিন্তু এই যে দেখেন পিপিআই 3 মাসের মাথায় চার্জশিট দেওয়ার কথা, কিন্তু এই পিপিআই 4 মাস 5 মাস পড়ে গেছে, আর 10 দিন বাদে 5 মাস হয়ে যাবে। কিন্তু ওনারা যত বেশি দেরি করবেন চার্জশিট দিতে, তত বেশি আমাদের কেসটা লেজি হবে। তো আমি চাই ওই চার্জশিটটা যাতে তাড়াতাড়ি দেওয়া হয়ে যাও এবং কেসটা স্টার্ট হোক, এবং বিচারটা ওই একটা তারিখ না দেখে যান, তাদের মনের মধ্যে এটা হবে যে আমরা এত দূর থেকে আসলাম কিন্তু একটা কিছু সামনে থাকি আমরা দেখতে পারলাম না। ঠিক আছে, আপনার কাছে একটা জিনিস জানতাম সেইরকম যে লাস্ট আমরা তো আপনারা তো বাইরে থেকে অনেক যে ডেমনস্ট্রেশন করছেন, কর্মসূচি করছেন, এখন যে যে এটা তো অবশ্যই সপ্তাহ পরে একটা পুলিশের একটা পুলিশ আবার এখন বর্তমান পুলিশ কমিশনারও তাই একটা পালা রূপে করছেন, সো আপনারা আসলে এক্সপেকটেশন কি, বা আপনার পর্যবেক্ষণ কি দেশের বাইরে থেকে যে এটা যে করছেন যে তারা এখন তো মোটামুটি ট্র্যাকও আছে? জি, আমরা করোনা লাগে আমরা দেশের সপ্তাহ লকডাউন সবে জানুন, এবং আমরা মানে 3 জন মানুষ আমরা বাড়া এক লোকে থাকতাম পারি না, পুলিশে দেখলে ফাইন করে, খেল গড়ে আওয়াও এলাও না। বা আমার যে মানে লন্ডন আত্মীয় স্বজন বা আমার ফ্রেন্ড, স্পেশালি শিমুল ভাই, মানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড খুব বেশি মানে আমার হেল্প করছেন, সহযোগিতা করছেন, বা আরো যারা শিমুল ভাইয়ের মাধ্যমে আরো তার ফ্রেন্ড মানে অত হেল্প করছেন তাই আমারে। আমি আসলে কোনো সময় চিন্তা করছি না যে আমার সামনে তাইকে ওলা খারাই বা আমার লাগে। আমি আসলে মানে লাকি হইম, আমি আসলে ভাগ্যবান, যার কারণে বিদেশের মাটিতে আমি এইলা ফ্রেন্ড বন্ধু পাইছি, আত্মীয় স্বজন পাইছি, নেইবার পাইছি, আমি খুবই খুশি। আমরা আরো কর্মত থাকতেন, আমরা সবসময় কইছেন যে রূপা আমরা দেশের লকডাউন শেষ হয়ে গেলে যত সময় আনটিল আমরা সুস্থ পাইছি না, আমরা মানে এটা লাগে আরো মানববন্ধন বা আরো যেটা করা লাগে আমরা করবো। আপনারা যদি এক্সপেকটেশন যদি না হয় মনে করুক যে আসলে এখন পর্যন্ত তো তদন্তকালীন সময়, তারপর এটা কইলাম না যে এই প্রশ্ন যে আমরা পরবর্তীতে জানবো, আপনি যে জায়গা আসলে আপনারা নিশ্চয়ই আপনি রায়হানোর খবরও দেখিয়ে আইসেন, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যে জায়গার ঘটনাটা করছে এই জায়গা যাওয়ার আপনার কোনো প্ল্যান আছে, কোনো ধরনের কোনো আছে? আমি আসলে আমার বাইরে খবর আছে একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ জানেন যে আমি আমার ভিতরটার কতটুকু শক্ত করে আমি গেছি। আমি খবরে গেছি জাস্ট আমার বাকি দিকটারে লইয়া আমি একটা প্রমিস করা লাগি গেছি আমার ভাইয়ের লগে। আমি আমার ভাইয়ের প্রমিস করে আইছি, আমার 2 ফুরির লগে আরো ফুরি আল্লাহ আমারে দিয়েছে। আল্লাহ যেন আপনারা সবাই খালি দুয়াটা করবা, আমি আমার ভাইয়ের লগে যেন প্রমিস করে আইছি, আমি যাতে আমার ওয়াদাটা রাখতাম পারি। আল্লাহ যেন আমার এই তৌফিকটা দেয় না, আমি যেন আমার বাচ্চা এন্তরে আর আমার আলফারে 2 নজর করি না কোনো সময়। মাশাআল্লাহ, আপনি যে এখান করছেন আসলে সিলেটের অনেক মানুষই কিন্তু দোয়া করে আলফার লাগি, আপনার এই ফ্যামিলির লাগে, এবং আপনি যে জিনিসটা এখন করছেন
মানে এটা বিশাল একটা জিনিস। দর্শক আপনারা যারা অনেকেই সিলেটের অনেক আঞ্চলিক ভাষা বুঝতে একটু কষ্ট হলে আমি একটু বলি যে আসলে আমার এই বোনটি বলেছেন তার আরেক 2 সন্তান আছে, এই 2 সন্তানের মতোই তিনি এই আলফাকে দেখবেন যতদিন তিনি বেঁচে থাকবেন। আসলে সবাই মানুষ মরণশীল, কিন্তু যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন এই বাচ্চাটিকে দেখবেন। আমরা শেষ করার আগে যেটি বলতে চাই, আর কিছু বলার আছে আপনার, যদি কোনো কিছু বলতে চান? আপনারা প্লিজ আমার একটা রিকোয়েস্ট, দেশে বিদেশে সবার কাছে, আপনারা পয়লা থেকে জেলা আমরা ফ্যামিলির লগে আসলা সাপোর্ট করছেন। আমরা কোনো সময় আমরা বুঝছি না আপনারা বাইরের মানুষ, আমরা সব সময় লাগছে আমরা সব এক ফ্যামিলি, বা আমরা সিলেটের মানুষের মধ্যে ও জিনিসটা আমার খুব ভালো লাগে। আমরা দেশেও থাকি বিদেশ থাকি, আমরা গরম মাঝে মায়ের হয়ে চেষ্টা করি, কিন্তু একটা কিছু হইলে কিন্তু আমরা সব ইউনাইটেড হয়ে যাই আমরা, ও জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আপনারা আমরা লোকেলা থাকা মিডিয়া বা আইন বা নর্মাল সাধারণ জনগণ যারা আমি তো কইছি সবসময় সর্বস্তরের মানুষ, ইনকেও মানে শ্রেণী বিবাদ কিছু নাই। ও জিনিসটা মানে আপনারা সবাই কত আর কিন্তু আইজ আকবর জেল আপনারা যদিও তখন করতা না, কিন্তু আকবর জেলা বাকি গেছিল, ওলাও বাকি গেল নে আমরা মানে এটা কোনো বিচারও পাইলাম না। আকবরে তো কইছেন যে তার সিনিয়র আছে কইছেন 2 মাস বাদে তুমি ব্যাক করিও, 2 মাস বাদে এটা ঠান্ডা হয়ে যাইব, বিকজ মানে তাই মনে করছেন যে আমরা সিলেটবাসী নিরাই হয়ে যাইব না। আমরা যত সময় এটা বিচার দেখছেন না, আশা করি সিলেটের মাটির কেউ নিরাই হইতা না। মানে আজ আমার ভাই মারা গেছেন, আমার একটাও মেসেজ, আমার ফ্যামিলির সবরও একটাও মেসেজ, আজ আমার ভাই মারা গেছেন, আজ আমরা একটা পেইনও আছে, প্লিজ কালকে আপনারা এলাকায় ওই পেইনও আইন না জানা, এটা যে কতখান পেইনফুল একমাত্র যারা কেউ কইতে পারতো না, এভরি সেকেন্ড এভরি মুভমেন্ট মানে খুবই পেইনফুল। আমি বাড়ি বাড়ি চাই, উপর রাস্তা গেলে চাই, সবসময় লাগে এই আমার ভাইটা যদি থাকতো, আমি যে হোটেলে আসলাম আর যদি আমার ভাই থাকতো, কত পারছে মানে গেল নে, মানে তার বাচ্চাটারে আলফাটারে লইয়া গেল নে, যদি ভিতরে নাও ঢুকতে দিলে নিচে উপায় থাকলো নে, ও ধরনের আসেন আমার ভাই, কিন্তু ও ভাইটারে আমি দেখতে পারলাম না। আর আমি কত বদনাসিব, আপনারা দেখুন 2 বছর আগে আমার বাইরে দেখছি, শেষ বিদায় হয়েছে না। ঠিক আছে, আমরাও দোয়া করি বোন, আরো অনেক মাত্রনে আমরা অন্য সময় মানে এখন যেটা কইতাম সেইরাম। দর্শক, এই যে অবুজ যে মেয়েটি আর যে বোনটি এসেছেন মা, আসলে পুরো সিলেটবাসী কিন্তু চান এই ঘটনার যাতে যারা দোষী, প্রকৃত দোষী, তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। আমি একটু বলতে চাই, আমাদের সিলেটের যারা আসলে অনেকেই কিন্তু কর্মকর্তারা আছেন, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই সিলেটের মাটি কিন্তু পবিত্র মাটি। এখানে যদি কোনো ধরনের কোনো অবিচার করা হয়, অন্যায় করা হয়, ভবিষ্যতে কিন্তু খুব খারাপ হয়। এটা অনেকেই বলে থাকে, অনেকেই বিশ্বাস করেন। আপনারা যদি এই মায়ের করুণার্থী, এই যে বোনের, এই যে অবুজ যে শিশুটি, সে যদি ন্যায় বিচার না পায়, যেসব কর্মকর্তা, যেসব কর্মচারী বা যারাই এর পেছনে ষড়যন্ত্র করবেন বা আরো বিভিন্ন ধরনের যে ইকুয়েশন ম্যানিপুলেশন করবেন, তারা কিন্তু এর দুনিয়াতেই কিন্তু এটার কিন্তু আপনারা এর কি বলে রিটার্ন পেয়ে যাবেন। এখানেই আপনাদের কিন্তু এই শুধু সিলেট না, যে কোনো জায়গায় আপনারা যদি এই ধরনের অপরাধীদের কোনোভাবে যদি বাঁচানোর চেষ্টা করেন, সেটি কিন্তু এই দুনিয়াতেই আপনারা সেটি রিটার্ন পাবেন। সুতরাং আপনারা কিন্তু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার ভাই যদি এভাবে মারা যেত, এখানে পুলিশ সদস্য যারা ছিল, যারা অপরাধ করেছে, সেটি পুলিশ সদস্য হিসেবে তাদেরকে বিবেচনা না করে আপনার ভাইকে মেরেছে, একজন মানুষ আরেকজনকে মানুষকে মেরেছে এভাবে নির্মমভাবে, সেটি চিন্তা করে এটির তদন্ত কাজ থেকে শুরু করে বিচার কাজ পর্যন্ত সবাই এইভাবে চিন্তা করে এটি করুন। এবং সিলেটবাসীর যে আবেগ, অনুভূতি, যে পালস আপনারা নিশ্চয়ই বুঝেছেন, তারাও কিন্তু চান এই ঘটনার যারা দোষী, যারা প্রকৃত দোষী, আমরা চাই না যে দোষী না তাকে আপনি শাস্তি দেবেন, যে প্রকৃত দোষী তাকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই পরিবারটির জন্য দোয়া করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি এখনকার এই লাইভ। দেখলে তাই একবারে